যারা যারা সাক্ষী ছিল, সাক্ষী প্রথম দিন যে কজন দিয়েছিল একজন 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 করে কমছে। সেটা কি প্রমাণ করে? কমছে কেন? নিশ্চয়ই কোথাও থেকে চাপ আসছে, তাই কমছে। ইদার নম্বর কমে যাচ্ছে, সংখ্যা কমে যাচ্ছে, নয়তো সার্ভিলেন্স বেড়ে যাচ্ছে। যে যে অ্যাবিউজড তার বাড়ির বাইরে কিন্তু কন্টিনিউয়াস সার্ভিলেন্স চলেছে। হ্যাঁ, প্রত্যেকটা কথার মধ্যে প্রচ্ছন্ন থ্রেট। এটা তো সম্পূর্ণভাবেই ছিল এবং একটা অদ্ভুত তাচ্ছিল্য, মানে এটা কোনো ব্যাপারই না। এবং এটাও বলা হয়েছে, স্যার কিছুই না, গায়ে তেল ঢেলে থানায় চলে গেছিল। এই কথাটা ওনারা বলছেন। প্রথমত বলি, আমরা যে কজন এখানে উপস্থিত রয়েছি WFSW+ এর তরফ থেকেই রয়েছি। আমরা প্রত্যেকে যে উদ্দেশ্য নিয়েই আমাদের ফোরামটা করা, WFSW+, আমাদের ইন্ডাস্ট্রির যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচারের বিরুদ্ধে লড়াই করার জন্য। তো সেই কারণেই আমরা আজকে এখানে উপস্থিত, যে থ্রেট কালচারেরই একটা রেজাল্ট, যে ঘটনাটা তনুর ক্ষেত্রে ঘটেছে, যে একজনকে 3 মাসের ওপর কাজ করতে দেওয়া হয়নি এবং তারপরেও যখন ও নিজের গুণে একটা কাজ পেল, সেটাও ওকে করতে বারণ করে দেওয়া হলো। এবারে এই যে 11 জন যাদের বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে ইত্যাদি প্রভৃতি, এটা সবাই শুনছেন। কিন্তু আমি না একটা ব্যক্তিগত আবেগের কথা বলতে চাই আজকে প্রথমেই। সেটা হচ্ছে, এই 11 জনের মধ্যে বহুজন আছেন, যা প্রথমে বলি প্রত্যেকে তাবড়ো হেয়ার ড্রেসার। হ্যাঁ, বহুজন আছেন যাদের কাছ থেকে আমি, যাদেরকে দেখে ছোট থেকে বড় হয়েছে এই ইন্ডাস্ট্রিতে, যাদের কাছ থেকে চুল বাঁধা শিখেছি। আবার এরকমও আছেন অনেকে যারা প্রথমবার যখন থ্রেডিং করা শিখেছে, আমার হাতের ওপর থ্রেডিং করে প্র্যাকটিস করেছে। কাজে এই 11 জনও না, আমাদের এই WFSW+ থেকে আমরা যে কজন এসেছি, আমাদের প্রত্যেকের ভীষণ ভালোবাসার মানুষ। এটা বলতে চাই আমি। আমার বক্তব্য হচ্ছে, ওরাও থ্রেট কালচারের শিকার। আজকে যে ওদেরকে এইরকম একটা রূপ ধারণ করতে হয়েছে, ওই আগে তো ছিল না এরকম। আমি অনেক বছর আগের কথা বলছি, আমি 27 বছর আগে যখন ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন তো এরকম ছিল না। পারমিশন নিয়ে কাজ করা, কাউকে সাসপেন্ড করে দেওয়া, যেটা নাকি ইলিগাল, কাজ থেকে বঞ্চিত কাউকে করা যায় না। সে নিজে যদি কোনো কাজ জোগাড় করে, না তুমি করবে না, এটা করা যায় না। আর এইটা যে সত্যি সত্যি হয়েছে, সেটা আমি বলতে পারছি হলফ করে, কারণ লিখিত রয়েছে। ওকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছিল, সেটা লিখিত রয়েছে। গিল্ড যে সিদ্ধান্তটা নিয়েছে, সেই সিদ্ধান্তের মধ্যে তো অনেকে জড়িয়ে। এবারে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে, এই যে 11 জন, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে যেরমভাবে চিনি, আমার আবেগ কিন্তু তাদের প্রতিও রয়েছে। তারা কেউ এইরকম মানুষ নয়, যেটা এইটা থেকে কনক্লুশন ড্র করা হচ্ছে। এই যে থ্রেট কালচার তৈরি হয়েছে একটা, এই যে ভয়ের একটা রাজনীতি তৈরি হয়েছে, সেইটার তারা যে অংশ হয়ে গেছে, সেটার পেছনেও কি গল্প, সেটাও আমাদের ভাবা দরকার আছে আমার মতে। কেন তারা হলো, কেন তারা এই যে দুভাগে ভাগ হয়ে গেছে, ভাগের ওই দিকটার মানুষ তারা কেন হলো, সেটাও জানার দরকার আছে। কেন এই কমপ্লেন লিস্টে তাদের নাম গেল, আমাদের সেটাও খুঁটিয়ে দেখার দরকার আছে। কারণ এখানে যে কজন আমরা রয়েছি, আমরা প্রত্যেকে কিন্তু তাদেরকে খুব ভালোবাসি এবং চিনি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে। তারা কিন্তু এরকম থ্রেট দেওয়ার, থ্রেট কালচার হওয়ার অংশ হয়ে থাকার মানুষ এরা কেউ নয়। তো আমরা না এইটা নিয়ে খুব ভাবিত। আমি বলছি, ওরা যে এই থ্রেট কালচারটা প্র্যাকটিস করছে, যারা প্র্যাকটিস করছে, অনেকেই হয়তো অনিচ্ছাকৃতভাবে করছে প্র্যাকটিস। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, কেউ নাম বলতে পারবে না, কেউ এখানে এগিয়ে এসে বলতে পারবে না যে আমার না একদম ইচ্ছে নেই, তাও আমি এই থ্রেট কালচারটা করছি, পারবে না। কারণ ওটা নিয়েও থ্রেট আছে। যারা যারা সাক্ষী ছিল, সাক্ষী প্রথম দিন যে কজন দিয়েছিল একজন 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 করে কমছে। সেটা কি প্রমাণ করে? কমছে কেন? নিশ্চয়ই কোথাও থেকে চাপ আসছে, তাই কমছে। এরা না থ্রেট কালচার প্র্যাকটিস করার মতো সত্যিই কেউ না। কিন্তু আমি নিশ্চিত যে সাহস করে এসে কেউ বলতে পারবে না দলছুট হয়ে গিয়ে একজন এসে, যে এটাও তো থ্রেট কালচার, আমি যদি বলি আমার বিপদ হয়ে যাবে, আমি কাজ করতে পারবো না। আরে বাবা, এটাও তো থ্রেট কালচার। আমি বলছি, পুরো থ্রেট কালচারটাই বন্ধ। কেউ কাউকে ভয় পাবে না, কেউ ভয় দেখাতেও বাধ্য হবে না। আমাদের এই মুহূর্তে লড়াইটা হচ্ছে, আমরা যাদের কোনো ক্ষমতা নেই, আমাদের মাথার উপর কোনো ছাতা নেই,
এই ছাতাহীন মানুষগুলোর এই ক্ষমতাবান মানুষগুলোর বিরুদ্ধেই লড়াই। যে আপনারা যখন ক্ষমতাবান, আপনারা আপনাদের ক্ষমতার ব্যবহার করে আমাদেরকে খুব সুন্দর একটা কাজের পরিস্থিতি দিতে পারেন, সুন্দর একটা সমাজ দিতে পারেন। খুব একটা আলাদা নয় আরজি করের থেকে এই লড়াইটা, কারণ আরজি করেও দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর এরকম একটা আন্দোলন শুরু হয়েছে। আমাদের এখানেও এই ঘটনা বহু দিন ধরে ঘটছে। আজকে তনুর এই ঘটনাটা দেয়ালে পিঠ থেকে গেছে অনেকেরই। তনুর ন্যারেটিভটা কিন্তু আরো অনেক হেয়ার ড্রেসারের আছে, আমি ডিরেক্ট শুনে বলছি। এবং আমার ধারণা ওই 11 জনকে যদি কনফিডেন্সে নেওয়া যায়, তারাও প্রত্যেকে এটা চায় না করতে, তাদের মধ্যেও থ্রেট আছে। তো ওই ক্ষমতাবান যে মানুষরা, তারা যাতে তাদের ক্ষমতাটা সুপ্রয়োগ করে, এইরকম অপপ্রয়োগ না করেন, সেই বিরুদ্ধেই আমাদের লড়াইটা। ক্ষমতার প্রয়োগ তো দুরকম হয়। শেষ না দেখে আমরা কোনো লড়াই ছাড়বো না। যদি শেষ না দেখে ছাড়ার উদ্দেশ্য হতো তাহলে লড়াইটা শুরুই করতাম না। শুরু করা মানে তো শেষ দেখে। এখন অবধি তো হিয়ারিং এর শেষটা হয়নি, আমরা তো এখনো আটকে আছি কোথাও। কিন্তু প্লিড করেছে বেলের জন্য, সেটা তো আমরা জানি, সেটা আমরা বুঝতেও পারছিলাম। আর তাই জন্য আমাদের আশা যে দেখার জন্য যে অ্যান্টিসিপেটরি বেলটা যে চাওয়া হচ্ছে, সেটা নিশ্চয়ই কোনো একটা জায়গা থেকে, কোনো একটা বেস থেকে চাওয়া হচ্ছে, তাই না? এতগুলো তথ্য প্রমাণ তাদের এগেনস্টে যাচ্ছে, এখানে অলরেডি এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা তনুশ্রী ব্যাপারটা জানি। তনুশ্রী আমাদের সহতীর্থ, সে আমাদের সাথে কাজ করেছে এতদিন ধরে। তার এগেনস্টে যেটা হয়েছে অবিচার, তার জন্যই আমরা আজকে এখানে এতজন মিলে একত্রিত হয়েছি, সম্মিলিত হয়েছি, যাতে একটা এই কেসের একটা সুরাহা হয়। সেটার জন্য এই সবে তো লড়াইটা শুরু হলো, এত তাড়াতাড়ি কোনো লড়াই তো শেষ হয় না। লড়াই শেষ করতে সেটা তো বলা যাচ্ছে না এখনো অবধি, এটা চলবে, এটা সবে শুরু। সুতরাং আমরা দেখছি, আমরা একটা ফোরামের হয়ে এখানে এসেছি আজকে, রিপ্রেজেন্ট যারা করছি, যেরকম দেবলীনা, আমি, বেনি, দামিনী বেনি বসু, সুচিতা, তারা ট্রিবিউনালস ফোরামের আন্ডারে আমরা কাজ করি। সেটা আমাদের একটা কালেকটিভ মত থাকে। আমরা যে এই কেসের মধ্যে জড়িয়ে পড়েছি, আমরা আছি তনুশ্রীর সঙ্গে, কারণ উই স্ট্যান্ড ফর উইমেন। আর তনুশ্রী একজন মহিলা, তার সাথে ক্রমাগত এই ধরনের অত্যাচার, মানসিক অত্যাচার হয়ে এসেছে। তার কাজের জায়গা থেকে তাকে কর্মবিরতিতে রাখা হয়েছে। আর বিভিন্ন তথ্য আছে আমাদের কাছে, প্রমাণ হিসেবে অনেক কিছু আছে, যেটা অলরেডি তার ভিত্তিতে কেসটা তৈরি হয়েছে। এবার এখন তো দেখার বিষয়, যেহেতু আজকে চতুর্থী, আজকে আমরা এখানে এসেছি, দেখছিলাম, আজকে হিয়ারিংটাও শুনছিলাম। জামিন হয়ে যায় অভিযুক্তদের, তারপর আপনারা কি করবেন? তারপর তো আরও কোর্ট আছে, আমাদের লয়াররা, আমাদের সঙ্গে যারা আছেন, তারা যা বলবে আমাদেরকে সেভাবে আমরা এগোবো। একটা কোর্টে এসে আজকে তো মানে জাস্ট শুনানিটা হলো, শুনানিটা আমাদের জাজ যিনি ছিলেন, অ্যাডিশনাল জাজ, উনি ভালো করে শুনলেন। উনি শুনে যে কথাগুলো বলবেন, ঠিক করেছেন, সেটার জন্য এখন আমরা ওয়েট করে আছি যে কার পক্ষে যাবে। হতাশাজনক, মানে যেভাবে এতজন পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলে যাচ্ছেন যে মারা তো যায়নি, আগুন তো লাগেনি। মানে আগুনটা লাগলে মনে হয় ওনাদের সুবিধা হতো, মেয়েটি বেঁচে না থাকলে হয়তো মানে তার মেয়ের কেসটা অনেক স্ট্রং হতো আর কি। মানে খুবই খুবই হতাশাজনক যেভাবে ওনারা হাহা করে হাসছিলেন কোর্টে কেস চলাকালীন, এবং যে হা 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 করে গ্যাস লাইটার, আরে গ্যাস লাইটার দিয়ে রান্নার গ্যাস জ্বলে, ওভেন জ্বলে, গ্যাস লাইটারে কি আর আগুন জ্বালানো যায়? আরে গ্যাস লাইটারে সিগারেট, হ্যাঁ রান্না করি না তাই জানি না। মানে প্রত্যেকটা কথার মধ্যে সেক্সিস্ট কথাবার্তা, হ্যাঁ, প্রত্যেকটা কথার মধ্যে প্রচ্ছন্ন থ্রেট। এটা তো সম্পূর্ণভাবেই ছিল, এবং একটা অদ্ভুত তাচ্ছিল্য, মানে এটা কোনো ব্যাপারই না। এবং এটাও বলা হয়েছে, স্যার কিছুই না, গায়ে তেল ঢেলে থানায় চলে গেছিল। এই কথাটা ওনারা বলছেন, গায়ে তেল ঢেলে থানায় চলে গেছিল। একটা বাচ্চা মেয়ে, সে যদি দেখে বাথরুমে দরজা খুলে তার মা গোটা গায়ে তেল ঢেলে দাঁড়িয়ে আছে হাতে লাইটার নিয়ে, সে কি করবে? সে কি এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে অভ্যস্ত রোজ? সে বাড়ি থেকে বেরিয়ে তার বাড়ির সামনে আগে থানা পরে হাসপাতাল, সে তো গিয়ে পুলিশের সাহায্য চেয়েছে। কি করব বলুন? মানে নেক্সট স্টেপটা কি? পুলিশ বলেছে আপনি আগে হাসপাতালে নিয়ে যান।
সে হাসপাতালে নিয়ে গেছে। এবার এটা একটা আর্গুমেন্টেড পয়েন্ট যে গায়ে তেল ঢেলে থানায় চলে গেছে, মানে তাচ্ছিল্যর শেষ সীমা করছেন ওনারা। আমার জানা নেই, তনুশ্রী তো মানে ওর কাউন্সেলিং চলছিল, শি ওয়াজ ট্রমাটাইজড, শি ওয়াজ আন্ডার সিভিয়ার ডিপ্রেশন, মানে ওরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমি তো ছিলাম হসপিটালাইজেশনের দিন, গোটা গা শোষে না কেরোসিন তেলে ভেজা। হ্যাঁ, তো ওরম একটা সিচুয়েশন দেখে আমি তার পরের দিন স্বস্তি পাইনি। সেখানে যার সঙ্গে হলো, যে ওরম একটা চরম সিদ্ধান্ত নিল, তাকে তো একটু স্বাভাবিক হতে সময় দিতে হবে। তো আই থিঙ্ক হ্যাঁ, বেল যদি পেয়ে যায় সেটা তো মানে আনফর্চুনেট। এখন আমাদের অবস্থাটা কোথায় গন্ডগোলের হচ্ছে, যাদের নামে এই কমপ্লেন তারাও কিন্তু আমাদের সহকর্মী, তারাও আমাদের চুল বাঁধেন, তারা যে খুব খুব খারাপ মানুষ এটা আমি অন্তত মানে মনে করি না। তারাও কিন্তু অ্যাকচুয়ালি থ্রেট কালচারের আন্ডারে আছে। যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তারাও দে আর অলসো লিভিং আন্ডার থ্রেট। তাই তো মনে হয়, তাহলে এদের তো এত ক্ষমতা নেই যে এতগুলো লয়ার লাগিয়ে দেবে, এতজন বড় বড় লয়ার এসে তাদেরকে সুরক্ষা দেবে। আজকে একটি মেয়ে অনেক মাস ধরে কাজ না করে ব্যাংক্রাফট হয়ে সংসার চালাতে পারছে না, এরকম একটা সিচুয়েশন থেকে সুইসাইড অ্যাটেম্প্ট করলো। এটা তো কর্মক্ষেত্রে হেনস্থার একটা কেস। সেখানে আমাদের একটা সুরক্ষা বন্ধু তৈরি হয়েছে, সেই সুরক্ষা বন্ধুর যে কমিটি তৈরি হলো, তাদের দুজন এফআইআর এর নাম আছে, তারা অ্যাকিউজড, এবং সেই সুরক্ষা বন্ধুর এমপ্যানেলড লয়ার তাদের হয়ে কেস লড়ছেন, ভিকটিমের হয়ে নয়। যাদের নামে অভিযোগ তাদের হয়ে কেস লড়ছেন। সত্য সেলুকাজ, কি বিচিত্র এ দেশ, আর কিছু বলার নেই। থ্রেট কালচার সম্বন্ধে তখনই আমরা বলতে পারবো যে থ্রেট কালচার থেমে গেছে, যখন আমরা এটা বলতে পারবো যে আমাদের এই সিস্টেমটা, আমাদের এই ইন্ডাস্ট্রিটা আর ফিউডাল নেই। কারণ এটা পুরোটাই একটা বাবুর বাগান বাড়িতে পরিণত হয়েছে, পুরোটাই একটা জমিদারিতে পরিণত হয়েছে। এখানে কোনো সিস্টেম নেই, এবং যে বডিগুলোর দিকে আমরা তাকিয়ে আজকে বা কেস হচ্ছে বা কেস লড়ছে, তাদেরও কতটা লিগাল বৈধতা আছে সেটাও প্রশ্ন করতে হবে। কারণ তাদের বাইলজ কই, এত বছর হয়ে গেছে, তাদের বাইলজ সম্বন্ধে আমরা এখন অবগত নেই। তো তাদের লিগাল স্ট্যান্ড থেকে তারা তো মানে আমাদের কর্মক্ষেত্রে সুরক্ষার প্রশ্ন নিয়ে এত বড় আমরা একটা উইমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স, মানে মহিলা কর্মী যারা স্ক্রিন ওয়ার্কার্স প্লাস, সেখান থেকে উঠে দাঁড়িয়ে কিছু প্রশ্ন করেছিলাম, এবং প্রশ্নটা এই জন্যই করা হয়েছিল 1 মাস আগে, এবং আমরা কিছু চিঠি ফরওয়ার্ড করেছিলাম, কারণ আমাদের হাতে সেই সুযোগটা তুলে দিয়েছিলেন একজন। সেটা বলেছিলেন যে আমাদের এখানে মহিলাদের সুরক্ষা নিয়ে আমরা কখনো এরকম কিছু শুনিনি, কিন্তু যদি এরকম কোনো কমপ্লেন্ট আসে আমরা শেষ দেখে ছাড়বো। তো আজকে তো আমরা কোর্টে দাঁড়িয়েছি, মাসও ঘোরেনি, শেষ কোথায়? শুরুই তো হলো না, শুরুর আগেই তো এত রকম কন্ট্রোল দেখতে পাচ্ছি। যদিও আজকে কোনো রকম শুনানির মানে শেষ অবধি আমরা এখনো পৌঁছতে পারিনি, সেখানে বেল হলো না হলো আমরা কিছু বলতে পারছি না। এইটা রাজনৈতিক প্রভাব বলে শুধু এক্সক্লুড করে দেখলে হবে না, ইট ইজ আ সিস্টেমিক অপারেশন দ্যাট উই আর ট্রাইং টু ফাইট অ্যাগেনস্ট। কারণ মহিলা কর্মীদের সুরক্ষা নিয়ে কথা বলবো এবং তাদের পাশে যদি স্ট্যান্ড নিয়ে আমাদের দাঁড়াতে হয়, আমরা সেখানে মহিলা বলতে শুধু ফিমেল বডিড লোকেদের কথা বলছি না, পিপল হু আইডেন্টিফাই অ্যাজ উইমেন তাদের কথাও বলছি। তো সেইখানে থ্রেট কালচার নিয়ে যদি মুখ খুলতেই হয়, তাহলে আমরা সিস্টেমিক অপারেশনের বাইরে গিয়ে কোনো কিছুই ফর্মুলেট করতে পারবো না। কারণ যারা আজকে অ্যাকিউজ, যাদের নামে, তারাও তো মহিলাই, এবং তারাও তো যদি আমরা বলি যে হ্যাঁ এরা পিতৃতান্ত্রিক মহিলা, এরা এদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, এদেরও তো পেটে লাথি পড়ার ভয়টা আছে বলেই দাঁড়াচ্ছেন। কারণ আমরা অভিনেত্রী হতে পারি, যারা চুল বাঁধেন, যারা হেয়ার ড্রেসার গিল্ডের মানুষ, যাদের নামেই অ্যাকিউজেশনগুলো উঠে এসছে, যারা প্রথম দিন হাসপাতালে ছুটে এসেছিলেন, তারা এত বড় অভিনেত্রী নন যে ডুকরে ডুকরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবেন এবং রাত্রিবেলায় থানাতে যাবেন, দল বেঁধে যাবেন, এবং এত বড় তারা অভিনেত্রী বোধহয় হয়ে উঠতে পারেননি যে তারা পরের দিনই নম্বর কমতে কমতে, মানুষের নম্বর সংখ্যা কমতে কমতে আমরা দেখছি ইদার নম্বর কমে যাচ্ছে, সংখ্যা কমে যাচ্ছে, নয়তো সার্ভিলেন্স বেড়ে যাচ্ছে। যে অ্যাবিউজড তার বাড়ির বাইরে কিন্তু কন্টিনিউয়াস সার্ভিলেন্স চলেছে, এবং এই সার্ভিলেন্স একজন মহিলা হয় আর একজন মহিলার এগেনস্টে কখন করা যায়
যখন তার ওপরেও খাড়া ঝুলছে। সো দে আর অলসো পার্ট অফ দিস সিস্টেমিক অপারেশন। আমরা যদি সিস্টেমিক অপারেশনকে নিয়ে কথা না বলি, শুধু এটা রাজনৈতিক একটা দলবাজির কথা বলে আমরা এড়িয়ে যেতে পারবো না, আর সেই দিন নেই। কারণ যেখান থেকে আমরা মহিলা কর্মীদের সুরক্ষা নিয়ে উঠে দাঁড়িয়ে কথা বলতে পারছি, সেটা আরজি কর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আরজি করের কেসটায় ডাক্তারদের যে সেক্টররা, যেটা হেলথ সেক্টর, সেটা সব থেকে সেলিব্রেটেড একটা সেক্টর, সেইখানে আমাদের সেক্টরে পারফরমেন্স এন্টারটেনমেন্টের সেক্টরে আমরা আজকে উঠে দাঁড়িয়ে প্রশ্নগুলো করতে পারছি, আমরা রেগে গিয়ে নিজেদের গলা তুলতে পারছি, কারণ নো সিস্টেম ইজ ইন প্লেস, নাথিং ইজ ইন প্লেস। আমাদের আজকে এই কথাগুলো বলতে হচ্ছে বা নিজেদের আগেনস্টে আরেকজন মহিলার আগেনস্টে দাঁড়িয়ে এসে ওখানে শুনানির সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বিকজ নো সিস্টেম ইজ ইন প্লেস। সিস্টেম আমাদের পাশে নেই। তো সেখানে পলিসি লেভেল থেকে মুভ না করলে, কোথায় ফাঁক ফোকরগুলো হয়ে আছে সেগুলো না দেখলে, আমরা যতই জাস্টিস জাস্টিস বলি, আমরা কখনো আমাদের এখতিয়ারেই পড়বে না বা আমরা জানতেই পারবো না যে জাস্টিস বলে আমরা আসলে কি চাইছি। কারণ দুটো, যেখানে চিঠি দিলাম সেখানে চিঠি দিলাম, কিন্তু চিঠি যে ফোরামের কাছে দিলাম, যে ফেডারেশনের কাছে দিলাম, যে গভর্নিং বডিগুলোর কাছে দিচ্ছি, তাদের বাইলসগুলোই তো জানি না। তারা তো বলতেই পারে, ও আপনারা এইগুলো বলেছেন, এগুলো রেজ করেছেন, এগুলো আমাদের এখতিয়ারেই পড়ে না। ইজ দ্যার এনি ট্রান্সপারেন্সি? এখানে কি কোনো ট্রান্সপারেন্সি আছে সিস্টেমে? কিভাবে অপারেট করে আমরা কি জানি? এখনো তো দাদা দিদি কালচার বলে চলে যাচ্ছে। তো সেই জন্য এটা তো জমিদারি কালচার। এবং গভর্নমেন্ট ইজ অ্যান এক্সিকিউটিভ বডি। সেখানে আজকে রাজনৈতিক জায়গা থেকে কে দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ, সেটা শুধু গভর্নেন্সের কাজ নয়। আমাদের সুরক্ষা তাহলে কোথায়? আমাদের সুরক্ষা তাহলে কোথায়? এবং আজকে 8-4 মহিলা যখন অ্যাকিউজড হচ্ছেন, তাদের এগেনস্টে যখন আমরা কোর্টে দাঁড়িয়ে আছি, আমরা এটাও জানি, আমরা এতটাও মানে কম্প্যাশন থেকে সরে আসিনি যে আমরা এটাও জানি যে তাদের ওপর কি প্রেশারটা চলছে এখন। এটা আমরা বাদ দিয়ে কখনোই দেখতে পারবো না। ডু নট অনলি এক্সক্লুসিভলি টক অ্যাবাউট রাজনীতি, এটা আরও অনেক বড় রাজনীতি। ইট ইজ আ ল্যাক অফ সিস্টেম দ্যাট উই আর ট্রাইং টু অ্যাড্রেস। দেখা যাক। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।